কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে সেনা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয়। তাহলে বুঝুন, যেই তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে নাকি সত্যের জয় হয়েছে বলে সোহেল তাজ ঘোষণা করেছেন, সেই রিপোর্টেই বলা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের সঙ্গে বৈঠক করে অফিসারদেরকে মেরে ফেলে তাদেরকে পালিয়ে যাওয়ার পুরো ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশে 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে দলগতভাবে দায়ী করে শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড, মূল পরিকল্পনাকারী ফজলে নূর তাপস এদেরকে চিহ্নিত করে এবং ভারতকে সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত বলে দায়ী করে যে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্ট বের হওয়ার পরপরই সে সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, ট্রুথ উইল অলওয়েজ প্রিভেইল, মানে সত্যের জয় সবসময় হবেই। এখন যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভয়াবহ ট্র্যাজেডিতে, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায়, তাদের জন্য বিচার নিশ্চিত করতে হবে যাতে এরকম ট্র্যাজেডি, এরকম ভয়াবহ ঘটনা আর কখনো না ঘটে এবং পরিবারগুলো একটা তাদের ক্লোজার পান, মানে তাদের যে স্বজন হারিয়েছেন সেই বেদনার একটা পরিণতি দেখতে পান। সোহেল তাজের এই উচ্ছ্বাস বিডিআর তদন্ত কমিটি নিয়ে, যে দল তিনি করেছেন, যে দলের তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে দায়িত্বরত অবস্থায় তার দল, তার প্রধানমন্ত্রী, তার সরকার এবং এরকম একটি ভয়াবহ ঘটনা ভারতের সহযোগিতায়, ভারতের নির্দেশে ঘটে যেতে পারলো এবং সে ঘটনা সরাসরিভাবে বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনীগুলোকে জড়িত করা হচ্ছে, সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে জড়িত করা হচ্ছে, বিডিআর তো জড়িত বটেই। এরকম পরিস্থিতিতে মানে সোহেল তাজের যে উচ্ছ্বাস তদন্ত কমিশনের রিপোর্টে, সেটা দেখে তখনই তার ফেসবুক স্ট্যাটাসের নিচে আমি দেখছি একজন লিখেছেন যে আচ্ছা, এই সোহেল তাজ লোকটার বুদ্ধি আসলে দেহের কোন জায়গায়? পিলখানায় হত্যাকাণ্ডের জন্য যদি আওয়ামী লীগ দলগতভাবে দায়ী হয়, তাহলে এই লোক কিভাবে দায় এড়ায়? সে ওই সময় আওয়ামী লীগ করত, আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, মানে সে জড়িত থাকুক বা না থাকুক, ঘটনা সম্পর্কে জানুক বা না জানুক, সে তখনকার আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে এবং সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার কারণে কমিশনের চেয়ারম্যান পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আওয়ামী লীগ ও ভারতের উপর যে দায় চাপালো, সেটার জন্য তার নিজের কর্মপরিধির কারণেই তো, দায়িত্বের কারণেই তো সে দায় তার উপরেও এসে বর্তায়। এইটুকু বোঝার বুদ্ধি বা ক্ষমতা একটা ক্লাস 3 বাচ্চার থাকলেও তার নাই কিভাবে, এটা একদমই মাথায় খেলে না। এজন্যই বোধহয় মানুষ তাকে বডি সোহেল ডাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতার একজন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র হিসেবে এই সোহেল তাজ নানা রকম কীর্তিকাণ্ড করে গেলেও বাংলাদেশের মানুষ, এই যে এই পাঠক তার বিষয়ে যেভাবে মন্তব্য করেছেন যে বুদ্ধি নাই, ক্লাস 3 বাচ্চার যতটুকু বুদ্ধি আছে তাও তার নাই, সেজন্যই বোধহয় তাকে বডি সোহেল ডাকে, এমন স্নেহ ভরে তাকে ভর্ৎসনা করে এলেও, মানে তার যারা সমালোচক, কিন্তু একরকমের আশকারা তিনি শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ সকলের কাছ থেকেই পেয়েছেন। 2009-এর ওই ঘটনার পর 5 মাসের মাথায়, মানে জানুয়ারিতে সরকার গঠিত হয় আর ওই ঘটনা ঘটে ফেব্রুয়ারিতে, ওই ঘটনার 4 মাস পর আর মন্ত্রিত্ব নেওয়ার 5 মাস পর মে মাসে গিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে। এবং কি কারণে তিনি পদত্যাগ করেছিলেন তখন তিনি কিছুতেই মুখ ফুটে বলেন না, বলেন ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছিলেন। এবং সে বছরই তারপর 2012 সালের দিন ডেকে তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। কিন্তু তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি কিন্তু গাজীপুর 4 আসনে তাজউদ্দিন আহমেদের এলাকায় এরপর থেকে সংসদ সদস্য ছিলেন। তাজউদ্দিন আহমেদের এই ছেলেকে বোকা বা বুদ্ধি নাই তাই বডি সোহেল বলে মানুষ বললেও তার যে বুদ্ধি কত পাকা সেটা বোঝা যায় যে তিনি মন্ত্রিত্ব ছাড়েন, তখন বলেন ব্যক্তিগত কারণে মন্ত্রিত্ব ছেড়েছি, কিন্তু মাঝে মাঝেই তিনি সদল বলে আওয়ামী লীগ অফিসে উপস্থিত হতেন, পত্রিকা ঘাটলেই দেখবেন, এবং গিয়ে বলতেন তার রক্তে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগই তার রক্তে। মাঝে মাঝেই তিনি গণভবনে গিয়ে হাজির হতেন নানা দাবি দাওয়া নিয়ে, এবং তাজউদ্দিন আহমেদের পুত্র বলেই তার জন্য দুয়ার সবসময় খোলা থাকতো। এবং তারপর ছবি প্রকাশিত হতো পত্রপত্রিকায় যে শেখ হাসিনা তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে বসিয়ে খাইয়েছেন, এসব ছবি প্রকাশিত
প্রবাহিত হতো। কাজেই একেবারে শেখ হাসিনার ঘনিষ্ঠ, খুব স্বাভাবিক, বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদের মধ্যে যে সুসম্পর্ক, যে আত্মার বন্ধন, সেটা একরকমের প্রবাদ প্রতিম আওয়ামী লীগ অনুসারীদের মধ্যে। এটা নিয়েই আসলে তাজউদ্দিন আহমেদের এই ছোট পুত্র, যার 71 সালে বয়স 1 আর 75-এ 5 বছরের ছিলেন, যিনি 70 সালে জন্ম বলে উইকিপিডিয়ায় দেখছিলাম, আর আরেক কন্যা তাজউদ্দিন আহমেদের, শারমিন আহমেদ রীতি, এই দুজনের, তারা বলে বেড়াতে চান যে শেখ পরিবার, শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধটাকে একেবারে তাদের কুক্ষিগত করে ফেলেছেন, তারা এ থেকে তাজউদ্দিন আহমেদের পুত্রকন্যা হিসেবে কিছুই পান নাই। কিন্তু 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের সময়ও কিন্তু তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি শুধু সংসদ সদস্য নন, শেখ হাসিনা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মানে তাজউদ্দিন আহমেদের পুত্রকন্যারা একরকমের ভাগ করে নিয়েছেন। সিমিন হোসেন রিমি যেমন দশকের পর দশক ধরে ইতিহাস রচনা করে যাচ্ছেন, বই লিখছেন তার বাবাকে নিয়ে, তার বাবার সঙ্গে বঙ্গবন্ধুর সুসম্পর্ক নিয়ে। তার ভাষ্যে, তিনি 60 সালে জন্মেছেন, তার ভাষ্যে এমন কথা আছে যে তাজউদ্দিন আহমেদ এমনকি যখন জেলে আটক, কারাগারে আটক যখন জাতীয় 4 নেতা, 75-এ বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর যখন তাদেরকেও কারাবন্দী করে নিয়ে যাওয়া হলো এবং 3রা নভেম্বর কারাগারে ঢুকে, ঢাকা কারাগারে ঢুকে তাদের ব্রাশ ফায়ার করে মারা হলো, তার আগে তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে তিনি মুজিব ভাইকে স্বপ্ন দেখেছেন, মুজিব ভাই বলেছেন একা একা ভালো লাগে না, তাজউদ্দিন তুমিও আমার কাছে আসো। সিমিন হোসেন রিমি বলেন যে 75-এ 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর বাড়িতে হামলা হয়েছে, তাজউদ্দিন আহমেদ পাইচারি করছেন আর বলছেন যে তিনি যদি থাকতেন কেউ মুজিব ভাইয়ের গায়ে ছুতেও পারতো না। এহেন তাজউদ্দিন আহমেদের আবার 2 পুত্রকন্যা আছেন, সোহেল তাজ আর শারমিন আহমেদ রিপি, যারা ইতিহাস রচনা করতে চান যে সবকিছু শেখ পরিবার কুক্ষিগত করে নিয়েছেন। আর এই শারমিন আহমেদ আবার বই লেখেন মাঝে মাঝে যে কিভাবে শেখ মুজিব এবং মানে স্বাধীনতার সকল কৃতিত্ব একা দখল করেছেন। আর ঢাকা ফিরলেই, বাংলাদেশে ফিরলেই, তিনিও বিদেশে থিতু, বাংলাদেশে ফিরলেই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও তার সাক্ষাৎকার নেন। খুব স্বাভাবিকভাবে, যেহেতু বঙ্গবন্ধু আর তাজউদ্দিন আহমেদের মধ্যে একটা সমস্যা দেখালে আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের ইতিহাসটা খুব খারাপ দেখায় আর এটা খুব বিক্রি হয়। সোহেল তাজ এটা খুব ভালো বুঝেছেন। কাজে একদিকে তিনি খুব সুসম্পর্ক রেখেছেন, একটা পাগলাটে চরিত্র দাঁড় করিয়েছেন, বাংলাদেশে ব্যবসাপাতি করেছেন, এই আওয়ামী লীগ আমলে তার জিম গড়ে তুলেছেন, যাতেও তার বডি সোহেল নামটা আরো পাকাপোক্ত হয়েছে। আর তার বোন মাঝে মাঝেই বাংলাদেশে এসে প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছেন যে খুব খারাপ আচরণ হয়েছে তাজউদ্দিন আহমেদের সঙ্গে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের তরফে। 2024-এর পর তো তাদের একেবারে একরকমের, মানে তারা ভেবেছেন এবার তাদের সুসময়, এবং তারপরেই 2024-এর সেপ্টেম্বরেই সোহেল তাজ সাক্ষাৎকার দিয়ে বসলেন যে তিনি যে পদত্যাগ করেছিলেন তার কারণ হচ্ছে যে তিনি বিডিআর ঘটনার তদন্তটা যে ভালো মতো হয়নি, সেজন্যই তিনি তখন পদত্যাগ করেছিলেন। এবার তিনি আশা করছেন ভালো মতো তদন্ত হবে। এখন যে ভালো মতো তদন্ত করেছেন, ইউনূস সরকারের এই কমিশন বলছে যে ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়েছে। তদন্ত কমিশনের 360 পৃষ্ঠার মূল প্রতিবেদনে একথাও বলা হয়েছে যে একটা বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল, পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে সেনা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয়। তাহলে বুঝুন, যেই তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে নাকি সত্যের জয় হয়েছে বলে সোহেল তাজ ঘোষণা করেছেন, সেই রিপোর্টেই বলা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের সঙ্গে বৈঠক করে অফিসারদেরকে মেরে ফেলে তাদেরকে পালিয়ে যাওয়ার পুরো ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছিল। এই প্রতিবেদনে শুধু সেটাই বলা হয়েছে তাই নয়, এছাড়াও উঠে এসেছে জবানবন্দিতে তদন্ত কমিশনের রিপোর্টে যে বলা হচ্ছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে 8 নম্বর সাক্ষী হাবিলদার জসিমউদ্দিন খান ও দর্জি আসিফুর রহমান আকাশের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে 17 ফেব্রুয়ারি 2009 তারিখে তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে গমন করেন এবং তার শরীরের মাপ নিয়ে আসেন। সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মোশতাক তাকে নির্দেশ দেন। আর ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। মানে ডিএডি তৌহিদের সঙ্গেও সোহেল তাজের সম্পর্ক বেরিয়ে পড়েছে। তিনি সেখানে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিনের পরেই ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের
তাজের অফিসে পৌঁছে দেন। এখন খুব পাজলড হয়ে পড়েছে সোহেল তাজ, কারণ সোহেল তাজ 11ই নভেম্বর মাত্র ওই যে বাংলাদেশে তখন ককটেল ফুটছিল, বাসে আগুন লাগানো হচ্ছিল, তখন মাত্র তিনি এই স্ট্যাটাস দিয়েছেন যে লুটপাটের টাকার পাহাড়ে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ, এবং গাড়িতে আগুন দেওয়া, ককটেল ফুটানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন যে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে নাকি আওয়ামী লীগই সেসব অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে, এমন একটা স্ট্যাটাস দিয়ে তাকে নিয়ে যখন আওয়ামী লীগ বিরোধীরা ধন্য ধন্য করছেন, তিনি 12 তারিখ আসলে আমেরিকা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়ে উপস্থিত হয়েছেন। মানে সোহেল তাজ বোকা ভাবেন অনেকে বটে, বডি সোহেল ভাবেন শরীর সর্বস্ব, কিন্তু তার যে কত বুদ্ধি তার প্রমাণ হচ্ছে যে তিনি যেদিন বিমানবন্দরে যাবেন সেদিন যাতে তাকে কেউ আটকে না ফেলে, কারণ বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকবেন, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, এই দাবিটা তো অনেক দিনের, তো সেসব দাবি এড়িয়ে তিনি যাতে প্লেনে উঠে বসতে পারেন সেজন্য 11 তারিখ তিনি এমন একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। এখনো তিনি স্ট্যাটাস দিয়ে বলছেন আমেরিকায় বসেই সম্ভবত যে খুব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিডিআর কমিশনের রিপোর্টের বরাত দিয়ে ভুল ব্যাখ্যার মাধ্যমে। ওই 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআর ঘটনার সময়েও তিনি বিদেশেই ছিলেন, কিন্তু মানে আমেরিকাতেই ছিলেন, কিন্তু প্রশ্ন তো ওঠেই যে অভিযোগগুলো যেগুলো এসেছে সেখানে তো বলা হয় নাই যে তিনি ওই দিনে উপস্থিত ছিলেন। তিনি ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের মাধ্যমে তাপস শেখ, ফজলুল করিম সেলিম এরা মিলে যে মানে পরিকল্পনাটা করেছিল বলে এই তদন্ত কমিশনের রিপোর্ট বলছে, সেই পরিকল্পনায় তিনি হাজির ছিলেন। তাহলে তাকে কেন এখনো জিজ্ঞাসাবাদ করলো না মেজর জেনারেল আলম ও ফজলুর রহমানের কমিশন? তার কারণ হচ্ছে বডি সোহেল ওখানেও একটা চাল খেলে রেখেছেন। যখন গত বছর আগস্টের পর তিনি আর তার ওই বোন শারমিন আহমেদ, আরেকজন যে প্রবাসী বোন, তারা দুজনে মিলে যখন ব্যাপক আওয়ামী লীগ বিরোধী সব স্ট্যাটাস দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, শেখ পরিবারের কেউ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না, এরকম পরিস্থিতিতে বডি সোহেল এক স্মারকলিপি দিয়েছিলেন যাতে 3রা নভেম্বর জেল হত্যার মাধ্যমে যে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে তাদের স্মৃতি যাতে সংরক্ষিত হয় এবং তাদেরকে যাতে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়, সেই দাবিতে তিনি ডক্টর ইউনূসকে স্মারকলিপি পাঠিয়েছিলেন। আর ডক্টর ইউনূস তখন তাকে ফোন করে তাকে আর তার সেই বোন শারমিন আহমেদকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং এরপর ভিডিও ভাইরাল হয়ে যায় যে বডি সোহেল সেখানে গিয়ে কি করে ডক্টর ইউনূস শরীর ঝরঝরে রাখতে পারবেন এবং কি ব্যায়াম করা উচিত সে বিষয়ে তাকে জ্ঞান দিচ্ছেন। মানে শারমিন আহমেদ, এই সোহেল তাজ সবাই জানেন যে যেই বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে স্বাধীনতা যুদ্ধের সকল মিউরাল ভাঙা হয়েছে, যেই বাংলাদেশে বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভাঙা হয়েছে, এবং যেই বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস এর আগেই বলে বসেছেন যে বাংলাদেশের রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে, সে বাংলাদেশে নিশ্চয়ই তারা তাজউদ্দিন আহমেদের স্মৃতি রক্ষার জন্য ইউনূসের কাছে যান নাই, তারা গিয়েছিলেন নতুন সরকারের সাথে খাতির করে আবারও ক্ষমতায় থাকতে। মানে এমনিতে তাজউদ্দিন আহমেদের এই পুত্রকন্যা পরিবারতন্ত্রের ভীষণ বিরুদ্ধে, শেখ মুজিবের পরিবারের লোকেরা কেন বিশেষ গুরুত্ব পাবে এর বিরুদ্ধে, কিন্তু নিজেদের এই গুরুত্বটা তাদের খুব ভালো লাগে। কাজেই ডক্টর ইউনূস ব্যায়ামের টিপস দিয়ে এসে এই সোহেল তাজ ভেবেছিলেন তিনি নিরাপদে, এবং সেই ডক্টর ইউনূস পর্যন্ত পৌঁছতে পারার কারণে এবং ক্রমাগতভাবে শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিয়ে কুৎসা রটনা করে যেতে পারার কারণে এতদিন তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ হয়নি। কিন্তু এখন যেসব খবর বেরিয়ে আসছে, যখন ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মানে শেখ পরিবারের যে দুজন মূল সদস্যকে বলা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, তারা যখন ধরাছোঁয়ার বাইরে, তখন ডক্টর ইউনূস ঘনিষ্ঠ এই সোহেল তাজকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে কি আলাপ হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড ঘটানোর বিষয়ে, সেই তদন্ত শেষ করা তো ইউনূস সরকারের দায়িত্ব। প্রত্যাশা তো করা যেতেই পারে যে ইউনূস সরকার তাকে ফিরিয়ে এনে নিশ্চয়ই এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবে। আর সোহেল তাজের ফেসবুকে গেলে দেখবেন তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েই বেড়াচ্ছেন রিফাইন্ড আওয়ামী লীগের সম্ভাবনা বিষয়ে। মতিউর রহমান যখন শারমিন আহমেদকে সাক্ষাৎকার নিয়েছিলেন, তিনিও প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে তারা যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু। মানে তাজউদ্দিন আহমেদের এই ছেলেমেয়েরা আবার সে আশাও ত্যাগ করতে পারেন না।
মনে রাখবেন, হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারিতে বেরিয়ে যখন জানিয়েছিলেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনিও রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে চাচ্ছেন, সেখানেও সোহেল তাজের নাম কিন্তু হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেছিলেন। সোহেল তাজ বোকা নিশ্চয়ই নন, তবে সব বুদ্ধির মারপ্যাচ খাটিয়ে শেষ পর্যন্ত নিজের গর্দানটা তিনি বাঁচাতে পারেন কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা নিশ্চয়ই করতে হবে।